সময় মতো সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। ডক্টর আব্দুল মঈন খান বলেন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করেনি, তাদের ভিন্ন মতকে সম্মান করে বিএনপি। এ সময় তিনি আরও বলেন, 15 বছরে আওয়ামী লীগ যে প্রশাসনের চরিত্র নষ্ট করেছে, 15 মাসে তা ঠিক হবে না। তবে বিতর্কিত কাউকে নির্বাচনের দায়িত্ব দেয়া যাবে না। সকাল 11টার দিকে নির্বাচন কমিশন ভবনে পৌঁছান বিএনপি নেতারা। বৈঠকে নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে, এটি জাতির প্রত্যাশা বলেও জানান বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আগামী নির্বাচনে অন্তত 10 লাখ লোকের প্রয়োজন হবে। তবে নির্বাচনী কর্মকর্তা হিসেবে কারা নিযুক্ত হবে এই নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন দৃষ্টান্ত হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় মঈন খান। বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এছাড়া জোটের ব্যাপারে বিএনপি সময়মতো সঠিক সিদ্ধান্ত নেবে বলে জানান মঈন খান। আমাদের আলাপ হচ্ছে। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মাহফুজার রহমান মিলন, আজকের বৈঠকে যেই সিদ্ধান্ত এসেছে, বিএনপির বক্তব্যের খানিকটা আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রতিবেদনে, এ বিষয়ে নির্বাচন কমিশনের কারো কোনো বক্তব্য পেয়েছেন কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে। এখানে কিন্তু আপনি যেমনটি বললেন যে এখানে ব্রিফিংয়ে কথা বলেছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বাধীন থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তো আপনি যেমনটি বললেন যে এখানে নির্বাচন কমিশনের যারা নিযুক্ত আছেন, কর্মকর্তা আছেন, তারা কথা বলেছেন কিনা, আমি বলবো যে না, আমরা এই ব্যাপারে তাদের সঙ্গে আমরা এখন পর্যন্ত তাদের আমরা কোনো বক্তব্য পাইনি। তবে আমরা বিএনপির প্রতিনিধি দলের বরাতে যে তথ্যগুলো পেয়েছি, মোটামুটি কিন্তু এই বিষয়গুলো এখানে স্পষ্ট। তারা যেটি বলেছেন যে তারা বৈঠক শেষে কিন্তু বেশ কয়েকটি বিষয় এখানে তারা তুলে এনেছেন। তারা বলেছেন যে আগামী নির্বাচনটা যেন একটু স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্ভব হয়, এজন্য তারা বলেছেন যে যারা বিতর্কিত ব্যক্তি আছেন, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে যারা আছেন, এরকম লোককে যেন আগামী নির্বাচনে নিযুক্ত করানো হয়। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান কিন্তু এই ব্যাপারটি জোর দিয়ে বলেছেন এবং তিনি ব্রিফিংয়ে কিন্তু এই তথ্যটি আমাদেরকে আবারও স্পষ্ট করে বলেন। বিশেষ করে তিনি যে কথাটি বলেছেন এখানে, যে আগামী নির্বাচনে বিএনপি মনে করছে যে এখানে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে এবং এই ক্ষেত্রে কারা এখানে নিযুক্ত হবে, বিশেষ করে দেখা যাবে যে প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের নির্বাচন কমিশনের কিন্তু এত লোকবল নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যেটি বললেন যে এত লোকবল যেহেতু নেই, এই লোকগুলো তো ধার করতে হবে। তবে এই লোকগুলো কারা আসবে এবং এই লোকগুলো তো এর আগেও বিগত 3টি নির্বাচন করেছে এবং তারা অনেকেই বিতর্কিত, তাদেরকে যেন এই ক্ষেত্রে নিযুক্ত করা না হয়। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বেশ কয়েকটি তথ্য দিলেন। যেমন এনসিপির ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এখানে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি, এটি তাদের ভিন্ন মত এবং তাদের এই ভিন্ন মতকে বিএনপি সমর্থন করে এবং সম্মান জানায় বলে তিনি জানিয়েছেন। তাছাড়া তিনি জোটের ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন যে জোটের ব্যাপারে বিএনপির দ্বার উন্মুক্ত রয়েছে, অর্থাৎ বিএনপির আগামী যে জোটের আলোচনা সেটি অব্যাহত রয়েছে। তবে এ ব্যাপারে সিদ্ধান্ত কবে হবে সেটি তফসিল ঘোষণার আগ মুহূর্তেই তারা জানিয়ে দেবে বলে এমনটি আর কি তারা জানিয়েছেন, আমাদেরকে আজকের এই ব্রিফিংয়ে জানিয়েছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলছেন যে বিএনপি প্রত্যাশা করে যে এই আগামী নির্বাচন একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করবে এই সরকার এবং এই সরকারের প্রতি তারা আস্থা রাখছে। তারা বলছেন যে বিভিন্ন যে নানা মনে নানা জনের যে প্রশ্ন আছে, যে উদ্বেগ রয়েছে যে এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, তিনি যেটি বললেন যে বিএনপি এই সরকারের উপর সম্পূর্ণ আস্থা রাখছে। তবে এই নির্বাচনের প্রক্রিয়া এবং এই নির্বাচনের নিযুক্ত লোকদের নিয়ে সংশয় জানিয়েছেন তিনি। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজার রহমান মিলন।
1947 সাল থেকে শুরু করে এ পর্যন্ত জামায়াতের সব ভুলের জন্য বিনা শর্তে ক্ষমা চেয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই ক্ষমা চান তিনি। অনুষ্ঠানে 1947 সাল থেকে 2025 সাল পর্যন্ত জামায়াতের কর্মকাণ্ডে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সবার কাছে ক্ষমা চান জামায়াতের আমির। পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপ চাই। এখন জাতির কিছু কিছু লোক বলতো যে ধরে নিলাম যে আপনারা স্পেসিফিক কোনো ক্রাইম করেন নাই, তারপরেও আপনাদের পলিটিক্যাল এই ডিসিশনটা জাতি মেনে নেয় নাই, আপনারা তো একটা অ্যাপোলজি দিলেই পারেন। এই অ্যাপোলজি আমরা মিনিমাম 3 বার দিয়েছি। বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে অলি আহমেদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরই মধ্যে 84 আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির সাথে শক্ত দেন দরবারে না যাওয়ার কথা জানিয়েছে এলডিপি। 2006 সালের 26 অক্টোবর AQM বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির 24 সংসদ সদস্য একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে আদর্শগত কারণে 2007 সালে এলডিপি ও বিকল্প ধারা পৃথক হয়ে যায়। মুসলমান হিসেবে আমি ইসলাম ধর্মের। প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী হলেও 2008 সালে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এলডিপি। আসন পায় একটি। পরে 2010 থেকে বিএনপির 18 দলীয় ঐক্যজোটের অংশ হয় এলডিপি। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির অন্যতম সঙ্গী ছিল দলটি। আগামী নির্বাচনেও বিএনপির সাথে জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে তারা। এরই মধ্যে 84 আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি। আন্দোলনের সংগ্রামে, মিটিংয়ে, মিছিলে সব জায়গাতে আমরা বিএনপির সাথে ছিলাম এবং এখনও আমরা তাদের সাথে আছি। সম্ভাব্য প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এরকম 84 জন আমরা সিলেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কার্যক্রম শুরু করার জন্য। শিগগিরই 84 প্রার্থীর তালিকা নিয়ে বিএনপির সাথে আলোচনায় বসবে এলডিপি। লক্ষ্য একটাই, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া। প্রার্থীর যোগ্যতা বিচারে প্রয়োজনে আসন ছাড় দেবে দলটি। সবাই গুণগত মানসম্পন্ন ব্যক্তি, কিন্তু এখানে ইকুয়ালদের মধ্যে বেস্ট যে হবে সেই মনোনয়ন পাবে। এখন বিএনপিরও প্রার্থী আছে, আমাদেরও প্রার্থী আছে। হ্যাঁ, আমরা তাদের সাথে বসে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যে ভালো বলে বিবেচিত হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাধারণ মানুষের মতোই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দলটির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 64,000 বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে রয়েছে। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে 1 বছর ধরে নেই পরিচালনা পর্ষদ। এর ফলে 2021 সালের পরের আবেদনগুলো নিষ্পত্তি হচ্ছে না। ব্যাপক ভোগান্তিতে শিক্ষকরা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অবসরের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড থেকে পেনশন পান। এই টাকা প্রাপ্তি নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে পড়ছেন শিক্ষকরা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়। 1 বছর পার হলেও সেই পর্ষদ আর গঠন করা হয়নি। ফলে কল্যাণ ট্রাস্টে 2022 এবং অবসর বোর্ডে 2021 সালের পরের আবেদনের কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না। এর মাঝে সফটওয়্যার সমস্যার কারণে 2021 সালের আগে যারা আবেদন করেছে তারাও অবসর সুবিধা বোর্ডের টাকা পায়নি। এসব জটিলতার কারণে শিক্ষকদের ভোগান্তি আরও বাড়ছে। ছোট মেয়ে বেসরকারি ভার্সিটিতে লেখাপড়া করে, এখন তার পড়াশোনার খরচ চালা আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওই সময় বলছে আপনি 1-1.5 সপ্তাহের মধ্যে টাকাটা পাবেন। এখন আজকে আসছি বলতেছে কি আপনারা টাকাটা কি বলে আরও 1.5 মাস সময় লাগবে। নিজের টাকা জমানো টাকা যদি পাইতে যদি 5 বছর লাগে যায় তো অবশ্যই টাকা পেতে কতদিন লাগবে এটা তা বলা বাহুল্য। কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা বলছেন 2022 সালের আগের আবেদনে টাকা দেয়া হচ্ছে। এখন চিন্তা ভাবনা করছেন মন্ত্রণালয়ে আমরা আমাদের কতটি পেন্ডিং আবেদন আছে এবং কত টাকা লাগবে এই ধরনের একটা চিঠি আমরা মন্ত্রণালয়ে দিয়েছি। এখন আশা করি আমরা পাবো। অবসর সুবিধা বোর্ডের কর্মকর্তারা বলছেন সফটওয়্যার জটিলতার কারণে কয়েক মাস টাকা দেয়া যায়নি, কিন্তু এখন টাকা দেয়া হচ্ছে। 410 জনের একটা অ্যাডভাইস মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
অ্যান্ড ইনশাল্লাহ এই সপ্তাহ আরও 500 জনের জন্য অ্যাডভাইস পাঠাবো এবং এটা চলমান থাকবে। তবে এই ক্ষেত্রে আমাদের একটু সফটওয়্যারের জটিলতার কারণে একটু স্লো হচ্ছে, তবে ইনশাল্লাহ পেমেন্ট হিসেবে আমার প্রত্যেক সপ্তাহে আমার এখন অ্যাডভাইস যাবে। এদিকে অবসরের পরপরই পেনশনের টাকা দিতে হলে 9,000 কোটি টাকা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় সংস্কারের অভাবে 80টি মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কিছু কিছু ভবন জরাজীর্ণ হওয়ায় ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। দ্রুত ভবনের সংস্কার ও পাকা ভবন নির্মাণের দাবি স্থানীয়দের। জেলা প্রশাসন বলছে, অগ্রাধিকার ভিত্তিতে তালিকা অনুযায়ী করা হবে সংস্কার। নেত্রকোনার কেন্দুয়ায় হাসিনা শাহিদ মাধ্যমিক মডেল একাডেমি বিদ্যালয়ের শিক্ষার্থী 320 জন। নির্মাণের 15 বছরেও টিন শেড স্কুলটির ছাদ পাকা করা হয়নি। ঝড় বৃষ্টির সময় পানি পড়ায় বন্ধ রাখতে হয় পাঠদান। একই উপজেলার গড্ডা উচ্চ বিদ্যালয়ের ভবন পাকা করা হয় প্রায় 30 বছর আগে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ক্লাসরুমে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে পলেস্তারা। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম। ভবনের জরুরি প্রয়োজন, আমাদের পাঠদান ব্যাহত হচ্ছে, যার ফলে আমাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে টাসাটাসি করে আমাদের এই পড়াশোনা করাতে হচ্ছে। দ্রুত জরাজীর্ণ এসব শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবন নির্মাণের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। পাকা নেই, বিদ্যুৎ নেই, এজন্য আমরা অনেক সমস্যায় থাকি। প্রচুর গরমের মধ্যে আমাদের বিদ্যালয়ে ক্লাস করতে হয়। এই স্কুলের মধ্যে ভালো একটি কম্পিউটার ল্যাব নেই, ভালো একটি ক্যান্টিন নেই, ভালো পানির ব্যবস্থা নেই। অবকাঠামোর ত্রুটিজনিত কারণে তাদের শিক্ষার মানটাকে সেভাবে দিতেও পারছে না, নিতেও পারছে না। জেলা প্রশাসন জানায়, তালিকা করে ধাপে ধাপে বিদ্যালয়গুলো সংস্কার করা হবে। নেত্রকোনা জেলায় অনেকগুলা স্কুলেরই অবকাঠামো খুব দুর্বল, আবার অনেক ভবন যেগুলো আছে এগুলো অনেকগুলো স্কুলের ভবন জরাজীর্ণ হয়ে গেছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে যেগুলো একদম করুণ অবস্থায় আছে এগুলোতে যাতে দ্রুত নতুন ভবন আমরা পেতে পারি, আমরা সংশ্লিষ্ট সকল দপ্তরে যোগাযোগ করব। জেলায় মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে মোট 361টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী 2.5 লাখ। এসব প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিপূর্ণ 80টি স্কুল ও মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহজেই স্বাস্থ্যসেবা পেতে প্রান্তিক মানুষের ভরসার স্থান কমিউনিটি ক্লিনিক। তবে পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে অনেক ক্ষেত্রে আশানুরূপ সেবা মিলছে না। কোথাও কোথাও ক্লিনিকের ভবন দীর্ঘদিন জরাজীর্ণ পড়ে থাকলেও সারানোর উদ্যোগ নেই। ওষুধ সংকট কাটানো এবং মানসম্মত সেবা নিশ্চিতের তাগিদ সেবাগ্রহীতাদের। যশোর সদরের হাসিমপুর গ্রামের ভ্যান চালক আব্দুল হাকিম 2 সপ্তাহ আগে চর্মরোগে আক্রান্ত হন। স্থানীয় কমিউনিটি ক্লিনিকে 2 বার গিয়েও ওষুধ পাননি। বেশিরভাগ রোগীরই এই অবস্থা। অনেক সময় প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ার অভিযোগ। চালায় খাই ভ্যান, গরিব মানুষ আমরা, কি করবো ভাই? আসি, সরকারি ক্লিনিক ছিল, আসার পরে বলেন এই 15 দিন 20 দিন পরে আসেন, আসলে ওষুধ পাবেন। যশোরের 283টি কমিউনিটি ক্লিনিকে প্রায় 8 মাস ধরে ওষুধের সংকট। চাহিদার 3 ভাগের 1 ভাগ ওষুধও মিলছে না, জানান সিভিল সার্জন। ওষুধের স্বল্পতা থাকলেও কমিউনিটি ক্লিনিক অন্য সবচেয়ে কার্যক্রম মানুষকে সচেতন করা, উচ্চ রক্তচাপ সহ ডায়াবেটিস যেসব চিকিৎসা এবং পরামর্শ দেওয়া, সেই কার্যক্রম চলমান আছে। পিরোজপুরে 170টি কমিউনিটি ক্লিনিকেও রয়েছে ওষুধের সংকট। ঝিনাইদহের 187টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে অন্তত 30টির অবস্থায় নাজুক। ভাঙ্গাচোরা ক্লিনিকে সেবা নিতে গিয়ে হতাশ সাধারণ মানুষ। 10:30 টাকা ডাক্তার আইয়া আবার মনে করেন 12:30 পুনে 1টা মধ্যে চলে যায়। ঔষধ থাকতে হবে, যেটা চাইলে পাওয়া যায়। এরা তো রোগ বুঝে ঔষধ দেবে, পেরাই ঔষধে ঘাটতি যাই কই ঔষধগুলা। আমি এখানে সেবা দিতে যে আমাদের এই বিল্ডিংটা খুবই জরাজীর্ণ অবস্থা, ছাদ বেয়ে পানি পড়ে, যার কারণে বৃষ্টি হলে আমাদের এখানে বসে সেবা দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। পঞ্চগড়ের 110টি কমিউনিটি ক্লিনিকের বেশিরভাগই চলছে একজন কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোভাইডার দিয়ে। বিনামূল্যে 27টি ওষুধ দেওয়ার কথা থাকলেও অনেক ওষুধই মিলছে না। একই অবস্থা নীলফামারীতেও। যেগুলো বাড়তি ওষুধ দিয়েছিল, 30-32 আইটেমের ওষুধ দিয়েছিল, ওগুলো এখন 10-12 আইটেমের ওষুধ দেয়, আর বেশি অংশ ওষুধ পাওয়া যায় না। আমার সরকারের কাছে আহ্বান থাকবে, প্রতিটা ওয়ার্ডে যেন একটা করে ক্লিনিক হয় এবং আমাদের যে পুরাতন ক্লিনিকগুলো আছে সেই ক্লিনিকগুলোয় সেবার মান জানি একটু উন্নত করে। নোয়াখালীর কমিউনিটি ক্লিনিকগুলোতে কয়েক মাস ধরে ওষুধ সংকট, রোগীদের পাঠানো হচ্ছে অন্য হাসপাতালে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নীলফামারী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, সারা দেশেই মোটামুটি কমিউনিটি ক্লিনিকগুলোর একই অবস্থা বলে আমরা জানতে পেরেছি। নীলফামারীতে কি ধরনের পরিস্থিতি আপনার চোখে পড়েছে? ওষুধ এবং জনবলের সংকট রয়েছে কিনা সেখানকার কমিউনিটি ক্লিনিকগুলোতে? দেখুন, সারা দেশের মতো নীলফামারীরও একই চিত্র। তবে আমি যদি আলাদা করে শুধু নীলফামারীর কথা বলতে চাই, তাহলে নীলফামারীতে 177টা কমিউনিটি ক্লিনিক রয়েছে। শুধুমাত্র নীলফামারী সদর উপজেলাতেই 47টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এই কমিউনিটি ক্লিনিকগুলোতে যখন আমরা কথা বলছিলাম সিআইসিপিদের সাথে, তারা বলছিল যে এখানে ওষুধের সংকট রয়েছে। একটা সময় তারা 28 রকম ওষুধ দিলেও বর্তমানে কাগজি কলমে 22 প্রকারের ওষুধ দিচ্ছে তারা। কিন্তু যখন সাধারণ মানুষ তাদের কাছে আসে কোনো একটা সমস্যা নিয়ে, তখন হাতে গোনা 5 থেকে 7 প্রকারের ওষুধ ছাড়া বাকি ওষুধগুলো পাওয়াই যায় না। বর্তমানে সিজনাল সর্দি, কাশি, আমাশয় এবং বয়স্কদের নানা রকম সমস্যা নিয়ে তারা যখন আসছিল, তখন তারা কমিউনিটি ক্লিনিক থেকে কখনোই একটা সমস্যার পরিপূর্ণ সমাধানগুলো পাচ্ছিল না। অপরদিকে এই খুব সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার নীলফামারী জেলাসহ এই যে রংপুর বিভাগের 8 জেলায় যত সিআইসিপি ছিল, তারা সবাই রংপুর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছিল। তাদের দাবি ছিল যে যারা 2023 সালে জয়েন করেছিল তারা 15 মাস ধরে বেতন পায় না। অপরদিকে তাদের সিনিয়ররা 5.5 মাসের বেতন বাকি রয়েছে। তো এরকম বিভিন্ন দাবি তাদের রয়েছে। অন্যদিকে এই নীলফামারীর একটা দুঃখজনক তথ্য যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে নীলফামারী সদর উপজেলায় যে 47টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, এই 47টির মধ্যে 8টি কমিউনিটি ক্লিনিকে নর্মাল ডেলিভারি কেন্দ্র চালু করেছিল সরকার অন্তত 50 লক্ষ টাকা খরচ করে। কিন্তু দুঃখের বিষয় হলো, শুরুর দিকে বিভিন্ন এনজিওর সহযোগিতায় এর কার্যক্রম চলেছিল এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এর সুবিধাও পেয়েছিল। কিন্তু বর্তমানে বিভিন্ন সংকটের কারণে, চিকিৎসক সংকট এবং চিকিৎসা সরঞ্জাম সংকটের কারণে এই সেবাগুলো বন্ধ রয়েছে, যে কারণে মানুষকে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হয় এবং নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তারা বলছে যদি আবারও এই যে নর্মাল ডেলিভারি কেন্দ্রগুলো চালু করা হয়, তাহলে প্রত্যন্ত মানুষের জন্য, প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবার জন্য সরকার যে কমিউনিটি ক্লিনিক সহ এই যে নর্মাল ডেলিভারি কেন্দ্রগুলো চালু করেছে, এর পরিপূর্ণ সুবিধাটা মানুষ পাবে। তো এই ছিল আমার কাছে নীলফামারী কমিউনিটি ক্লিনিকের এখানকার সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। দেশের বাজারে স্বর্ণের দামে 1 লাফে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক বাজারে দর কমার সঙ্গে দেশেও স্বর্ণের দাম প্রতি ভরিতে 8,386 টাকা কমেছে। তবে এরপরও 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে 2,08,996 টাকা। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানায়, দেশের বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম কমেছে। তাই স্বর্ণের নতুন দর ঠিক করা হয়েছে, যা আজ সকাল থেকেই বাজারে কার্যকর হয়েছে। নতুন দামে 21 ক্যারেটের প্রতি ভরি কিনতে গুনতে হবে 1,99,501 টাকা। 18 ক্যারেটের স্বর্ণের ভরি 1,70,994 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে 1,42,219 টাকা দরে। এর আগে টানা 8 দফা বাড়ে স্বর্ণের দাম। 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ 2,17,000 টাকা ছাড়াই। এবার স্বর্ণের দাম কমার সঙ্গে রূপার ভরিতেও দাম কমেছে 735 টাকা। 22 ক্যারেট রূপা বিক্রি হচ্ছে 5,470 টাকা দরে। চলতি অর্থবছরের প্রথম 3 মাসে 91,005 কোটি টাকার শুল্ক ও কর আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 8,899 কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, কোনো মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করতে পারেনি এনবিআর। জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 30,111 কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে 27,247 কোটি টাকা। পরের মাসে লক্ষ্য ছিল 30,889 কোটি টাকা, আদায় হয়েছে 27,174 কোটি টাকা। অন্যদিকে সেপ্টেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 38,904 কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে 36,582 কোটি টাকা। এনবিআর কর্মকর্তা জানান, ব্যবসা বাণিজ্যে ধীর গতি থাকায় রাজস্ব আদায় তুলনামূলক কম হয়েছে। তবে বছরের শেষ দিকে রাজস্ব আদায়ে গতি বাড়বে বলে মনে করছেন তারা। সারা দেশে শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের ছাদে প্রায় 1,500 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপন প্রকল্পে সংশয় দেখা দিয়েছে।
বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে ফেব্রুয়ারির মধ্যেই লক্ষ্য বাস্তবায়ন করতে বলেছেন জ্বালানি উপদেষ্টা। তবে বেসরকারি উদ্যোক্তারা বলছেন এখনও বিনিয়োগ বান্ধব নীতিমালা হয়নি। সম্ভাব্যতা যাচাই না হওয়া সহ নানা দুর্বলতা দেখছেন বিশেষজ্ঞরাও। জ্বালানির অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্র সক্ষমতার কমে চলছে, গ্যাস না দেয়ায় বন্ধ আছে কয়েকটি। ডলার সংকট, এফএসআরইউ সক্ষমতার অভাবে এলএনজি আমদানিরও সীমাবদ্ধতা রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% এবং 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য সরকারের। দ্রুত সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে বেসরকারি বিনিয়োগে প্রায় 47,000 স্কুল, কলেজ, হাসপাতালের ছাদে বসবে 1,454 মেগাওয়াটের সৌর প্যানেল। নভেম্বরে দরপত্র ও ডিসেম্বর 10 তারিখের মধ্যে চুক্তি শেষ করার তাগিদ দিচ্ছেন উপদেষ্টা। সৌরবিদ্যুৎ অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু হয়নি প্রধানত বিতরণ সংস্থাগুলোর অসহযোগিতার কারণে। ইউটিলিটিটা কাজ করতেছে কি না করতেছে, এইটা আমরা টেস্ট হিসেবে আমরা এটাকেই দেখবো। তো ওই জন্য যে তারিখগুলো আমরা করলাম, এগুলো অনুযায়ী আপনাদেরকে কাজ শেষ করতে হবে এবং শেষ করে এটা যেটা বললাম যে বেশিরভাগই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এটা আমাদের ওই যে জাতীয় গ্রিডে আসতে হবে। ছাদে সৌর প্যানেল স্থাপনে কমপক্ষে 6,000 কোটি টাকা বিনিয়োগ দরকার। চড়া সুদের ব্যাংক ঋণ ও আমদানি শুল্কের চ্যালেঞ্জ উল্লেখ করে বেসরকারি উদ্যোক্তারা বলছেন, পল্লী বিদ্যুৎ এলাকায় 6 টাকা 23 পয়সায় সৌর বিদ্যুৎ সরবরাহ কঠিন হবে। অনেকগুলো বেনিফিট এখনো দেন নাই, যেগুলো দেওয়ার কথা। যেমন আপনি বলতেছেন যে এই বিদ্যুৎ প্ল্যান্ট যখন স্থাপন করা হয়, ওই প্ল্যান্টে কিন্তু সম্পূর্ণ ইকুইপমেন্ট কিন্তু মোরলেস কিন্তু আপনার শুল্ক মুক্তভাবে আসে। আপনার কি এই প্রকল্পে সব কি শুল্ক মুক্ত আসবে না, কারণ আপনি এখানে বিভিন্ন রকমের প্যাচ রয়েছে। কিন্তু ডেফিনেটলি আমাদের ফুল পটেনশিয়ালটা অ্যাসেস করাও যেমন দরকার ছিল, সাথে আমাদের কিছু পাইলট করাটাও প্রয়োজন ছিল। তবে তারপরেও এখন যেটা আছে সেটা থেকেও যদি আমরা কিছু এক্সিকিউট করতে পারি প্রজেক্ট, সেটা আমাদের জন্য লেসেন্স হিসেবে কাজ করবে। নিজস্ব বিনিয়োগে সরকারি ভবনের ছাদে আরও 1,500 মেগাওয়াট সৌর প্যানেল স্থাপনের লক্ষ্যও রয়েছে সরকারের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পটুয়াখালীর মহিপুরে একটি বরফ কলের পাইপের লিকেজ থেকে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ে অন্তত 20 জন অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার রাতে গাজী আইস প্ল্যান্ট নামের ওই বরফ কলের বাইরে পাইপ লিকেজ হয়। এতে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়লে বরফ কলের ভেতরে থাকা মানুষসহ আশপাশের বেশ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়। পরে ফায়ার সার্ভিস অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এর আগে বিভিন্ন সময় আরও কয়েকটি বরফ কলে পাইপ লিকেজের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মেহেরপুরে নির্মাণ কাজ শেষ করার 1 বছরের মধ্যে ভেঙে পড়েছে নদীর পাড় রক্ষা বাঁধ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করায় আবারও ভেঙে গেছে নদীর পাড়। এখনই দ্রুত ব্যবস্থা না নিলে নদীতে ভেঙে পড়তে পারে সড়ক সহ আশপাশের বসতঘর। তবে এলজিইডি বলছে, ভাঙা জায়গা মেরামত করে জনদুর্ভোগ কমানো হবে। বেশ কয়েক বছর আগে গাংনী উপজেলার সিন্দুরকোট গ্রাম সংলগ্ন মাথাভাঙা নদীর পাড় ভেঙে যায়। সেটি মেরামতে উদ্যোগ নেয় এলজিইডি। 2021-22 অর্থবছরে বাঁধ ও সড়ক নির্মাণের কাজ শুরু করে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস অথই এন্টারপ্রাইজ। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। পরবর্তীতে এ প্রকল্পের ইউড্রেন না করেই বিল উত্তোলন করে চলে যায় অথই এন্টারপ্রাইজ। চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে নদীর পাড় রক্ষা বাঁধসহ ভেঙে গেছে নবনির্মিত এই সড়কের বেশ কিছু অংশ। স্থানীয়দের দাবি, তড়িঘড়ি করে নিম্নমানের কাজ করায় 1 বছর না যেতে ভেঙে গেছে এ সড়ক। রাস্তাটা একটার ফালতুতে করে গিয়েছে, খালি নাইলে পরে বাড়ির পাশে এই রাস্তাটা ওয়াইড সাথে করতে যাই, যদি এই অবস্থা করে তাহলে আমার ঘর বাড়িটা কি অবস্থা। কাজ করি একের ফাঁকি ঝুঁকি, কোনো ভালো কাজও করেনি। 1 বছর হয়েছে রাস্তা তৈরি করার মানে 6 মাস পর থেকে আবার দেখা যাচ্ছে যেমন রাস্তা সেইভাবে চলে গেছে। এদিকে ভেঙে পড়া সড়কটি দ্রুত মেরামত করে জনদুর্ভোগ কমাতে শিগগিরই কাজ শুরু করবে বলে জানিয়েছে এলজিইডি। অতি বর্ষণে রাস্তার কিছু অংশ ভেঙে যায় এবং এটা দ্রুত মেরামত করে জনগণের যাতে দুর্ভোগ কমানো যায় সে ব্যবস্থা আমরা
এলজিডি কর্তৃক আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নদীর পার রক্ষা বাঁধসহ সড়ক নির্মাণের ব্যয় ধরা হয় ৬৬,৯৩,০০০ টাকা। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।